মাধ্যমিকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের পাটিগণিতের ক্লাস। এর আগে ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি এই সবকটা বিষয় তো আমরা আলোচনা করেইছি। তোমরা যদি সেই সমস্ত আলোচনা কোনোভাবে মিস করে গিয়ে থাকো তো অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লক্ষ্য রাখো, তাহলে তোমাদের বাকি লিঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে আমাদের বিষয় চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এই চক্রবৃদ্ধি সুদ করতে গেলে সরল সুদেরও সাধারণ জ্ঞানটা দরকার। তাই সরল সুদ যদি কারোর করা না হয়ে থাকে তাহলে সরল সুদরা করে এসে তারপর কিন্তু চক্রবৃদ্ধি সুদ শুরু করলে সেটা অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি তোমাদের সুবিধের জন্য অল্প করে সরল সুদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সরল সুদে আমরা একটাই সাধারণ ফর্মুলা ব্যবহার করি, যেটা ইকুয়াল হচ্ছে আই, যেটা কিনা সুদ আই ইকুয়াল টু PTR বাই 100। এই সূত্রটা বেশিরভাগ সকলে ব্যবহার করে, যেখানে আই হচ্ছে সুদের পরিমাণ, অর্থাৎ কত টাকা সুদ লাগলো সেইটা, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময় অর্থাৎ কত বছরে এটা হিসেব হচ্ছে, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। সাধারণত সুদ বলতে আমরা কি বুঝি? কোনো টাকা আমরা যখন ব্যাংকে রাখি বা কোনো টাকা যদি কোথাও রাখা হয়, সেই টাকার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অতিরিক্ত পাওয়া যায়, সেই টাকাটাকে আমরা সুদ বলছি। এবার সেই অতিরিক্ত টাকাটা কি পরিমাণে হবে সেটা নির্ভর করে এই বিষয়গুলোর উপর। সাধারণত কি হয়, যত বেশি দিন টাকাটা থাকে সেই টাকার পরিমাণটা তত বেশি হয়, তাই সময়ের সাথে এটা নির্ভরশীল। সুদের হার যত বেশি হয় তার সাথে নির্ভরশীল, এবং আসলের মান যদি বেশি হয় অর্থাৎ বেশি টাকা যদি রাখা হয় তাহলে তার সুদ বেশি পাওয়া যাবে। অর্থাৎ সেই পুরোটা মিলিয়ে আমরা এই সূত্রটাকে পাই। কিন্তু এটি হলো সরল সুদ। সরল সুদ মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পরিমাণ সুদ আমরা পাবো। খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরা যাক আমি 100 টাকা রেখেছি কোনো ব্যাংকে, এবং সেই ব্যাংকের 5% বার্ষিক হারে সুদ দেওয়া হয়, অর্থাৎ এক বছরে 100 টাকায় ব্যাংক 5 টাকা সুদ দেয়। তাহলে যদি 100 টাকায় এক বছরে 5 টাকা সুদ দেওয়া হয়, তাহলে এক বছর বাদে আমি কত টাকা পাবো? 5 টাকা পেয়ে এটা আমার হয়ে যাবে 105 টাকা। 2 বছর বাদে এটা হয়ে যাবে আরো 5 টাকা, 110 টাকা। অর্থাৎ প্রতি বছরই আমি 5 টাকা 5 টাকা করে পাচ্ছি। কিন্তু চক্রবৃদ্ধি সুদ যদি হয়, আমরা যেটা আজকে পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হবে না। যদি এটা 100 টাকার 5% হারে সরল সুদ না হয়ে চক্রবৃদ্ধি সুদ হতো, তাহলে কি হতো? তাহলে এই যে 5 টাকাটা প্রথম বছরের পর যুক্ত হয়ে 105 টাকা হলো, এই 5 টাকাটা কিন্তু পরের বছরে আসল আমরা 105 টাকা ধরতাম। সরল সুদে কি হয়, আমরা আসল যেটা থাকে বছরের পর বছর আসলটা কিন্তু একই থেকে যায়, সুদটা বাড়তে থাকে, কিন্তু প্রথমে যে আসল দিয়ে আমরা টাকাটার হিসেব করতে বা সুদ গুনতে শুরু করেছিলাম, সেই প্রাথমিক অবস্থার টাকাটাই কিন্তু থেকে যায়। আমাদের হিসেবের সুবিধের জন্য আমরা এটাকে যদি 110 নিয়ে করি, অর্থাৎ মানে 10% আমি যদি হিসেব করি, তাহলে এক বছরের পরে সরল সুদ হয় 110 টাকা, এবং 10% হারে চক্রবৃদ্ধি সুদও কিন্তু প্রথম বছরে 110 টাকাই হবে। কিন্তু দ্বিতীয় বছর থেকে পার্থক্যটা দেখা যাবে। দ্বিতীয় বছরে কিন্তু সরল সুদ 100 টাকাকেই আসল হিসেবে ধরে নেবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় বছরে 110 টাকাটাকে আসল হিসেবে ধরবে। তাহলে 100 টাকা 10% হিসেবে সরল সুদে আবার আসবে 10 টাকায়, অর্থাৎ 110 টাকাটা তখন সুদে আসলে বেড়ে 120 টাকা হবে। কিন্তু 110 টাকাটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 110-এর 10% হবে, অর্থাৎ সেটা হয়ে যাবে 11 টাকা। অর্থাৎ সেইটা যোগ হয়ে সুদে আসলে কিন্তু হয়ে যাবে 121 টাকা। এইভাবে কিন্তু এর পরের বছর যদি আবার আমরা হিসেব করি, তখন এটা 120 থেকে 130ই হবে, কিন্তু এখানে 121-এর আবার যেটা 10% আসবে সেইটার হিসেবে কিন্তু তার পরেরটা আমাদের হিসেব করতে হবে।
তো সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা কিন্তু যত দিন যাবে, যত বছর পেরোবে, সেটা কিন্তু আরো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা পরিষ্কারভাবেই আমরা দেখতে পাচ্ছি এইভাবে সেটা বাড়বে। তবে এখানে আরো একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের একটা সাধারণ পার্থক্য বুঝতে পারলাম যে সরল সুদে আসলের কোনো পরিবর্তন হয় না। আসল যা আছে, টাকা জমা রাখার সময় যা আসল ছিল এবং টাকা তোলার সময় আসলটা কিন্তু একই থেকে যায়। চক্রবৃদ্ধি সুদে আসল কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বদলে যায়, যেটা আমি এখানে উদাহরণে দেখালাম যে 1 বছর অন্তর অন্তর আসলটা বদলে যাচ্ছে, মানে দ্বিতীয় বছরে বা আসলটা এখানে যেমন 110 টাকা হয়ে গেছে, সেই রকমই এটা 1 বছর অন্তর না বদলে এটা কিন্তু এই ব্যাপারটাকে বলা হয় কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অর্থাৎ 1 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি। এটা কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি না হয়ে ষান্মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের যোগ, অথবা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি এইরকম, বা দ্বিবাৎসরিক চক্রবৃদ্ধি এরকম হতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই যে সুদের মানটা, সুদের হারটা, সুদের পরিমাণটা যে আসলের সাথে যোগ হচ্ছে, এটা কতদিন অন্তর যোগ হবে? 1 বছর অন্তর যোগ হবে, নাকি 6 মাসে যোগ হবে, নাকি 3 মাসে যোগ হবে, সেটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে এবং সেই অনুযায়ী কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারের কিছুটা পরিবর্তন হয়। তো প্রথমে আমরা 1 বছর অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি হারে কি হয় সেটা আমরা দেখে নেব। তো সেক্ষেত্রে আমাদের যেমন এখানে সুদের মান আমরা জানি I = PTR/100, সেখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আমরা আসল বের করি না, আমরা একেবারে বের করি এ, অর্থাৎ সুদ আসল বা সবৃদ্ধি মূল, বা অনেকে এটাকে সমূল চক্রবৃদ্ধি বলে। তাহলে সেই সুদ আসলের পরিমাণটা কত? P = 1 + R/100 টু দি পাওয়ার t, অর্থাৎ এখানে টা থাকছে পাওয়ারে এবং টি হচ্ছে আসল, আর তো সুদের হার আমরা জানি। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা আছে তাতে আমরা সুদ বের করি, চক্রবৃদ্ধি সুদে আমরা কিন্তু সুদ বের করছি না, সুদ আসল বের করছি। অর্থাৎ কখনো কোনো অঙ্কে যদি চক্রবৃদ্ধি সুদের মান বের করতে বলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা যে আমরা পাবো ফর্মুলা থেকে, সেটা কিন্তু মনে রাখতে হবে সেটা সুদ আসল, অর্থাৎ তা থেকে আসলটা বাদ দিয়ে আমাদের সুদটা বের করে নিতে হবে। তো এইটা হলো সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্রে আসছি, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির জন্য আমরা কিন্তু P = 1 + R/100 টু দি পাওয়ার t এটা যে পেয়েছি, এটা কিন্তু অবশ্যই কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদের মানটা বছরে একবার করে আসলের সাথে যোগ হয়। এটাই যদি বার্ষিক না হয়ে n বার্ষিক চক্রবৃদ্ধি হতো। আমি n বার্ষিক বলছি তার কারণ এই n এর সূত্র ধরে আমরা কিন্তু যে কোনো বছরের হিসেবে মান বের করতে পারবো। n বার্ষিক চক্রবৃদ্ধি যদি হয়, P = এই যে nটা r এর সাথে গুণ হবে এবং t এর সাথে ভাগ হবে। অর্থাৎ এটাকে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাতে পারি, যদি বলা হয় এটা ষান্মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর সুদের পরিমাণটা আসলের সাথে যোগ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 6 মাস, আমরা কিন্তু এখানে 6 মাস মানে n এর জায়গায় মানটাকে মাসে বসাবো না, এটাকে বছরে কনভার্ট করে বসাতে হবে। অর্থাৎ এটা যদি 6 মাস হয়, 6 মাসকে বছরে নিয়ে গেলে কি হবে? 6/12, অর্থাৎ হাফ বছর। তাহলে এক্ষেত্রে আমাদের n এর মান কিন্তু হাফ। এই সূত্রে n কিন্তু সবসময় বছরে হিসেব করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে 6 মাসের জন্য ফর্মুলাটা হয়ে যাবে 1 + R/2 হবে, তাহলে অর্থাৎ R/200, আর এটা t/n, অর্থাৎ t কে আমি যদি হাফ দিয়ে ভাগ করি, দুইটা উপরে উঠে যায়, তাহলে এইটা হয়ে যাবে 2t। একইভাবে আমি যদি ত্রৈমাসিক করি, ত্রৈমাসিক করলে তাহলে 3/12 করলে এটা এসে যাবে 1/4, আর 1/4 এলে তখন এটা R/200 না হয়ে R/400 হয়ে যাবে,
আর এইটা 1/2 এর বদলে যেহেতু 1/4 থাকবে, তাহলে এইটাও এখানে 4t কিন্তু হয়ে যাবে। এইভাবেই আমরা কিন্তু এই হিসেবগুলো করতে পারি। তো এই মূল সূত্রের উপর ভিত্তি করেই আমরা চক্রবৃদ্ধি সুদের বিভিন্ন অঙ্ক করব। বিভিন্ন অঙ্কে কখনো আমাদের সুদাসল বার করতে বলা হবে, কখনো আমাদের সুদের হার, কখনো সময়, যে কোনো কিছু বার করতে দেওয়া হতে পারে। মূল এই ফর্মুলাটার উপর ভিত্তি করেই আমরা অঙ্ক করব। এবার আমরা সেরকম কিছু অঙ্ক দেখে নেব। আমাদের প্রথম অঙ্কে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বের করতে বলা হয়েছে। আমাদের কাছে সূত্র আছে, আমরা সূত্রের এক একটি পেরিমিটারকে, এক একটি বিষয়কে প্রথমে অঙ্ক থেকে লিখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা অঙ্কটা কিভাবে করব। তো প্রথমেই বলেছে 5% বার্ষিক চক্রবৃদ্ধি, অর্থাৎ এখানে আমাদের কোনো বিশেষ ফর্মুলা ব্যবহার করতে হবে না। সাধারণ যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেইটাই ব্যবহার করতে হবে। এন দিয়ে যে ফর্মুলাটা আমরা দেখলাম সেটা আমাদের এখন লাগবে না। তাহলে 5% চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ সুদের হার হলো 5%। 10,000 টাকার 3 বছরের চক্র, তাহলে 10,000 টাকার অর্থাৎ আসলটা হলো 10,000। তাহলে আমি কি পেয়ে গেলাম? t = 10,000 টাকা। এরপর আমরা কি পাচ্ছি? 3 বছর, অর্থাৎ t = 3 ইয়ার। 3 বছর। কি চাওয়া হয়েছে? সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা সুদের ডাইরেক্ট ফর্মুলা জানি না, তাই আমাদের সুদ আসলটাই বের করতে হবে। তাহলে সুদ আসল a = আমরা কি জানি? p * 1 + r/100 টু দি পাওয়ার t। তাহলে এখানে a এর জায়গায় কি আসবে আমরা জানি না, a কেই আমরা বের করব। p এর জায়গায় কি বসবে? 10,000। এখানে 1 + r এর জায়গায় বসবে 5, আর এখানে 100 t এর জায়গায় বসবে 3 বছর। অর্থাৎ খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি 10,000, এটাকে আমরা যোগ করি যদি, তাহলে পাবো 105/100 টু দি পাওয়ার 3 অর্থাৎ কিউব। এটাকে আমরা হিসেবে সুবিধের জন্য 3 বার লিখে নেব। তো সেক্ষেত্রে এইভাবে আমাদের কাটাকুটি হবে। একটা 100 আছে, সেখানে আমরা 5 দিয়ে করলে 5 × 21, এখানে 100 কে 5 দিয়ে কাটলে 20। আর একবার আমরা যদি 105 আছে, এটাকে 5 দিয়ে কাটলে 21, এখানে 5 দিয়ে কাটলে 4। তাহলে 105 × 21 × 105/4। এটা হিসেব করে আমাদের আসছে 11,576.25 টাকা। অর্থাৎ এই 10,000 টাকাটা 3 বছর বাদ বেড়ে গিয়ে হবে এই টাকাটা। তাহলে এটা কিন্তু সুদ আসলের কথা বলা হয়েছে। তাহলে সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের মান যদি বের করতে হয়, তাহলে আমাদের এই 11,576.25 থেকে আসল 10,000 টাকে বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1,576.25 টাকা। তাহলে এইটাই হলো আমাদের নির্ণেয় সুদ। আমাদের পরবর্তী অঙ্ক, 3 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে 3 মাস অন্তর দেয় অর্থাৎ সুদের পরিমাণটা 3 মাস অন্তর অন্তর আসলের সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ এটা যে বার্ষিক চক্রবৃদ্ধি সাধারণ অঙ্কটা, সেই ফর্মুলাটা দিয়ে কিন্তু হবে না, এখানে এনটা এসে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? a = p * 1 + rn/100 টু দি পাওয়ার t/n। তো এখানে এবার আমাদের দেখতে হবে যে কি আছে। 3 মাস অন্তর দেয় অর্থাৎ n এর মান 3 মাস, কিন্তু এটা সব সময় বছরে হিসেব করতে হবে। অর্থাৎ 3/12 মানে 1/4 বছর।
তারপরে কি 10% চক্রবৃদ্ধি হার, অর্থাৎ আর ইকুয়াল টু 10%। তারপর বলেছে 6250 টাকা, অর্থাৎ পি আসল হলো 6250। তারপর বলেছে 9 মাসের সুদ, টি অর্থাৎ সময়। এখানেও কিন্তু আমি 9 মাস বসাতে পারি না, তার কারণ আমাদের হিসেবটা হচ্ছে বছরে, তাহলে 9 মাসকেও বছরে আমাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে 9/12 করলে আমরা পাচ্ছি 3/4 বছর। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a ইকুয়াল টু পি অর্থাৎ 6250 ইন্টু 1 প্লাস আর অর্থাৎ 10, তাকে গুণ করতে হবে 1/4 দিয়ে, অর্থাৎ 10/400 আমি করে দিতে পারি, ইন্টু t/n, t এর জায়গায় আছে 3/4 এবং সেটিকে আমরা 1/4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3/4 ভাগ 1/4, সেটা গুণ হলে হয়ে যায় 4/1, তাহলে 4 কেটে গিয়ে হয়ে যায় কিন্তু 3। তাহলে এখানে আমরা 3/4 ইন্টু 4/1 করে পরের লাইনে একেবারে 3 বসাতে পারি। তো সেক্ষেত্রে 6250, 10 দিয়ে 400 কাটাকুটি খুব সহজেই হবে, 1 প্লাস 1/40 আর এটা এসে যাবে কিউব, অর্থাৎ 6250 ইন্টু এটা এসে যাবে 41/40 কিউব। এটাকে আমরা 3 বার লিখে নেব। তো এক্ষেত্রে এটা ক্যালকুলেশন করে আসবে 6730.56 অ্যাপ্রক্সিমেটলি, মোটামুটি এই টাকাটা আসবে। অর্থাৎ এইটা হলো আমাদের সুদ আসল, আর আমাদের কাছে 6250 টাকা হলো আসল। তো সেক্ষেত্রে খুব সহজেই আমরা এটা থেকে 6250 যদি মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব এর আসলের পরিমাণটা। এখানে আমরা পাচ্ছি 480 টাকা 56 পয়সা। তাহলে এটা 9 মাসের সুদের পরিমাণ। তো আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের আরো কিছু কঠিন অঙ্ক নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আরো কিছু জটিল চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমরা করে দেখাবো। এখানে আজকে এই পর্যন্তই। নমস্কার।